Hello everybody, welcome to the Way of Solution. 25th April 2026 আজকের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। সকলে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রেখেছি যেগুলো নিয়ে এই ভিডিওটির মধ্যে আমরা চর্চা করব। সমস্ত পরীক্ষার জন্য তোমরা এই ভিডিওটিকে দেখতে পারো। যারা তোমার বন্ধুবান্ধব অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, মাল্টিপল পরীক্ষা, তাদেরকে তোমরা কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে পারো এবং TWS একাডেমি অ্যাপের খোঁজ তাদেরকেও দিতে পারো। TWS একাডেমি অ্যাপ তোমাদের বিগত কয়েক বছর ধরে প্রিপারেশন দিয়ে আসছে। বাড়িতে বসে একদমই তোমরা স্বল্প কিছু পয়সার মাধ্যমে আমাদের এখান থেকে পেইড ব্যাচের মাধ্যমে পড়াশুনো করতে পারবে। সো অবশ্যই ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ। অলরাইট, চলো আমরা আজকে সরাসরি প্রশ্ন উত্তরে আসি। নাসার কোন রোভারটি সম্প্রতি মঙ্গলের মাটিতে নতুন ধরনের জৈব অণু খুঁজে পেয়েছে? নাসা আমেরিকা যুক্তরাষ্ট্রের এই স্পেস এজেন্সি, তারা বা তাদের একটা রোভার মঙ্গল গ্রহে আছে। সেই মঙ্গল গ্রহে যে রোভারটি আছে তারা সম্প্রতি জৈব অণু খুঁজে পেয়েছে। সেটার নাম কি? যে রোভারটা খুঁজে পেয়েছে সেটার নাম হচ্ছে কিউরিওসিটি। নাসাস কিউরিওসিটি ফাইন্ডস অর্গানিক মলিকিউলস নেভার সিন বিফোর অন মার্স। আগে খুঁজে পাওয়া যায়নি এমন কয়েকটা অর্গানিক মলিকিউলস বা জৈব অণু রিসেন্টলি নাসার এই কিউরিওসিটি বলে রোভারটা খুঁজে পেয়েছে। প্রতি বছর কোন তারিখে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়? ম্যালেরিয়া আমরা জানি একটা রোগ যেটা মশার কামড়ের ফলে বিশেষ করে হয়ে থাকে। স্ত্রী অ্যানাফালিস মশা, সেটা যদি কামড়ায় তাহলে আমাদের বিশেষ করে ম্যালেরিয়া রোগ হওয়ার চান্স থাকে। তো যে ম্যালেরিয়া রোগ, সেই ম্যালেরিয়ার জন্য ম্যালেরিয়া সচেতন দিবস প্রতি বছরে পালন করা হয় কোন দিনটাতে? প্রতি বছর ম্যালেরিয়া সচেতন দিবস পালন করা হয় 25শে এপ্রিল। অপশন সি ইজ রাইট অ্যান্সার। 25শে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। এবং এই 25শে এপ্রিল আরেকটা দিবস আছে, ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে, ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন এপ্রিল 25। প্রতি বছর 25শে জানুয়ারি আমরা তাহলে ম্যালেরিয়া দিবস পালন করি এবং বিশ্ব পেঙ্গুইন দিবসও এই দিনটাতে পালন করা হয়ে থাকে। ভারতে অনলাইন গেমিং সেক্টর নিয়ন্ত্রণের জন্য নবগঠিত সংস্থাটির নাম কি? অনলাইন গেমিং, বিভিন্ন ধরনের অনলাইন গেমিং তোমরা জানো নিশ্চয়ই, বিভিন্ন অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আছে। সেই অনলাইন গেমগুলো নিয়ন্ত্রণ করার জন্য একটা সম্প্রতিকালে সংস্থা গঠন করা হয়েছে। সেই নবগঠিত সংস্থাটির নাম কি? গেমিং বোর্ড অফ ইন্ডিয়া, ডিজিটাল গেমস ব্যুরো এবং মেইটি অর্থাৎ যে মিনিস্ট্রি অফ আইটি, হ্যাঁ, তাদের গেমিং কাউন্সিল অ্যান্ড অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া। সঠিক উত্তর কি হবে এই প্রশ্নটির ক্ষেত্রে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ এস্টাবলিশড দ্য অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া OGAI আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তো এই যে সম্প্রতিকালে গভর্নমেন্ট গেমিংটাকে কন্ট্রোল করার জন্য যে সংস্থাটি প্রতিষ্ঠা করলো তার নাম অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া। সেটা যে মিনিস্ট্রির আন্ডারে প্রতিষ্ঠিত বা যে মিনিস্ট্রির আন্ডারে এসেছে সেটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, এই মিনিস্ট্রির দায়িত্বে বর্তমানে কে আছেন? কমেন্ট বক্সে সকলে জানাও তো দেখি। আমরা অনেকবার কিন্তু পড়েছি মিনিস্ট্রি অফ ইকোনমিক্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির দায়িত্বে কে আছেন? নেক্সট প্রশ্ন, 2026 সালে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড খেতাব কে জয় করেছেন? ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড খেতাব জয় করেছেন সম্প্রতিকালে কে? অ্যান্সার হচ্ছে সাধ্বী সয়েল। সাধ্বী সয়েল ক্রাউন্ড ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026। তো মিস ইন্ডিয়া, ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026-এর যে ক্রাউন, যে তোমার হচ্ছে মুকুট, সেটা পড়েছেন সাধ্বী সয়েল। সম্প্রতি কোন সামরিক প্রধানকে, ভারতেরই কোনো একটা সামরিক প্রধানকে ইউএস আর্মি এয়ার কলেজ ইন্টারন্যাশনাল হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতের চিফ অফ দ্য আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে আছে, অ্যাডমিরাল আর হরিকুমার এবং এয়ার চিফ মার্শাল VR চৌধুরীর নাম আছে। এদের ভিতরে যাকে সম্প্রতিকালে ইউএস আর্মি ওয়ার কলেজ ইন্টারন্যাশনাল হল অফ ফেমে
অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর্মি চিফ ভারতের বর্তমান, তোমরা নিশ্চয়ই জানো, চিফ অফ দ্য আর্মি স্টাফ পদে তিনি আছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ইন্ডাক্টেড ইনটু ইউএস আর্মি ওয়ার কলেজ ইন্টারন্যাশনাল হল অফ ফেম। তো তাকে সম্প্রতি ইউএস আর্মি ওয়ার হল অফ ফেমে, তাকে ওয়ার কলেজ ইন্টারন্যাশনাল হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্য ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত বা নিয়োগ করা হয়েছে কাকে? কাকে ন্যাসকমের নতুন চেয়ারপারসন হিসাবে নিয়োগ করা হয়েছে? যারা ভিডিওটিতে যুক্ত হয়েছে সকলকে বলবো ভিডিওটিতে একটা করে লাইক করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। ন্যাসকমের যিনি প্রধান চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি হলেন শ্রীকান্ত ভেলামাকান্নি। শ্রীকান্ত ভেলামাকান্নি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ ন্যাসকম। নেক্সট করছে আমাদের 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কাকে গ্রিসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? গ্রিস ইউরোপের একটা দেশ, ভূমধ্য সাগর এর তীরে অবস্থিত, পুরনো, খুব ঐতিহ্যবাহী একটা কান্ট্রি। তো সেই গ্রিসের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? গ্রিসে ভারতের পরবর্তী যিনি রাষ্ট্রদূত তিনি হলেন রবিশঙ্কর। শ্রী রবিশঙ্কর হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু দ্য হেলেনিক রিপাবলিক অফ গ্রিস। গ্রিসটাকে কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে হেলেনিক রিপাবলিক, অলরাইট। তো হেলেনিক রিপাবলিক অফ গ্রিস সেখানকার সম্প্রতিকালে অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? শ্রী রবিশঙ্করকে। আচ্ছা, এই যে গ্রিস দেশ, গ্রিসের কথা বললেই আমাদের একটা কথা মাথায় আসে, বিভিন্ন ফিলোসফারদের নাম, আরেকটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে অলিম্পিক গেমস। প্রাচীন এবং আধুনিক অলিম্পিক্সের সূচনা এই গ্রিস থেকেই হয়েছিল। আচ্ছা, গ্রিসের রাজধানীর নাম কি? গ্রিসের রাজধানীর নাম কি? আর গ্রিসের মুদ্রার নাম কি? গ্রিসের রাজধানীর নাম এথেন্স। এথেন্স। আর গ্রিসের মুদ্রা যেটা সেটি হচ্ছে ইউরো। যেহেতু এটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা সদস্য তাই এর মুদ্রার নাম হচ্ছে ইউরো। সম্প্রতি ভারত কোন দেশকে সার্ক কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্কের অধীনে 30 বিলিয়ন রুপি সহায়তা অনুমোদন করেছে বা অনুমোদন দিয়েছে? সার্ক কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্ক এর অধীনে 30 বিলিয়ন রুপি সহায়তা অনুমোদন দিয়েছে মালদ্বীপ। ভারত মালদ্বীপকে। ওকে, ইন্ডিয়া অ্যাপ্রুভস 30 বিলিয়ন রুপি ফর মালদ্বীপস আন্ডার সার্ক কারেন্সি সোয়াপ। দেখি আমরা কারেন্সি সোয়াপ আসলে কি। এটি হলো দুটি দেশের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিজস্ব মুদ্রা বিনিময়ের একটা চুক্তি। মালদ্বীপ তাদের স্থানীয় মুদ্রা যার নাম হচ্ছে রুপিয়া ভারতের কাছে জমা রেখে সমপরিমাণে ভারতীয় রুপি বা ডলার গ্রহণ করতে পারবে, যা পরে আবার বিনিময় করা হবে। অর্থাৎ একটা দেশ অন্য একটা দেশের মধ্যে কি করছে? নিজেদের কারেন্সি বিনিময় করছে। মালদ্বীপের রুপিয়া ভারতকে দিচ্ছে আর সমপরিমাণে ভারতীয় রুপি মালদ্বীপ নিচ্ছে, অথবা ডলার দেওয়া হচ্ছে তার পরিবর্তে। এটাকে আমরা সাধারণত কি বলছি? কারেন্সি সোয়াপ বলছি। সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা বলা হয়। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সদস্য দেশ 8টি, যার মধ্যে আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান। ভারতের প্রতিবেশী দেশ ইনক্লুডিং ভারত, এগুলো হচ্ছে সার্কের সদস্য দেশ। মালদ্বীপ, মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র। ভারত মহাসাগরে এটা অবস্থিত আছে। তো ভারত মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। মালদ্বীপের রাজধানী মালে। মালদ্বীপের মুদ্রার নাম মালদ্বীপীয় রুফিয়া। প্রশ্ন 9, 2026 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসাবে কে ভারত সফরে এসেছেন? জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসাবে
যিনি সম্প্রতি ভারত সফরে এসেছেন তিনি হচ্ছেন অ্যানালেনা বেয়ারবক। অ্যালানেনা বেয়ারবক হচ্ছে কি অফ দ্য প্রেসিডেন্ট ভিজিট অফ দ্য প্রেসিডেন্ট অফ দ্য 80th সেশন অফ ইউএন জেনারেল অ্যাসেম্বলি। তো ইউএন জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদের 80তম সভার সভাপতি হিসাবে সম্প্রতিকালে ভারত ভিজিট করেছেন কে? HEMS অ্যান্নালেনা বেয়ারবক অন এপ্রিল 28, 2026। তিনি এখনো ভারতে আসেননি, তবে এপ্রিলের 28 এপ্রিল 2026 তিনি ভারতে আসতে চলেছেন। ওকে, তিনি তাহলে বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে আছেন। সম্প্রতি কাকে রিলায়েন্স এন্টারপ্রাইজ ইন্টেলিজেন্স লিমিটেড এর সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে? সম্প্রতি কাকে রিলায়েন্স এন্টারপ্রাইজ ইন্টেলিজেন্স লিমিটেডের সিইও নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর পারমিন্দর সিং। রিলায়েন্স এন্টারপ্রাইজ ইন্টেলিজেন্স লিমিটেড অ্যাপয়েন্টস পারমিন্দর সিং অ্যাজ চিফ এক্সিকিউটিভ অফিসার। তো রিলায়েন্স ইন্টেলিজেন্স তারা সম্প্রতি তাদের ডেয়ারি স্টুডেন্টস প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত করেছেন পারমিন্দর সিংকে। এই ছিল আজকের আমাদের ক্লাস এখনো চলবে, মানে এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এবারে আমরা জিকে প্রশ্ন উত্তর দেখি। TWS একাডেমি অ্যাপ মাস্ট সকলকে ডাউনলোড করতে হবে। চলো, প্রথম প্রশ্ন, তামিল নববর্ষ পাথান্ডু আর কি নামে পরিচিত? বিভিন্ন রাজ্যের বিভিন্ন নববর্ষ থাকে, তো তামিল নববর্ষ পাথান্ডু এটা আর কি নামে পরিচিত? চলো, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নববর্ষ জেনে নিই। তামিল নববর্ষর নাম হচ্ছে পাথন্ডু, যেটা ভার্সু পিরাপ্পু বা ভার্সু পিরাপ্পু নামেও কিন্তু পরিচিত। তেলেগু নববর্ষকে আমরা বলে থাকি উগাদি, এটা পালন করা হয়ে থাকে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং ডেয়ারি স্টুডেন্টস কর্ণাটকের বেশ কিছু অংশে। মলাইলি নববর্ষ কেরালাতে পালন করা হয়, এটা বিশু নামে পরিচিত। তাহলে বিশু হচ্ছে মলাইলি নববর্ষ, যেখানে মালায়ালাম ভাষায় কথা বলা হয় সেখানে এই নববর্ষটি পালিত হয়। মারাঠা নববর্ষ গুড়ি পাদোয়া, ঠিক আছে, গুড়ি পাড়ওয়া বা গুড়ি পাদোয়া এটাকে বলা হয়। আমি এখানে পাড়ওয়া লিখছি। ওকে, চলো, এই হচ্ছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নববর্ষ। নেক্সট, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যিনি অডিট তৈরি করে থাকেন বিভিন্ন ডেয়ারি স্টুডেন্টস প্রজেক্টের উপরে, তাকে আমরা সংক্ষেপে ক্যাট বলি। এটা একটা সাংবিধানিক পদ। এর উল্লেখ, এই পদের কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এই পদের কথা বলা হয়েছে ভারতের সংবিধানের 148 নম্বর ধারাতে, 148, 148 নম্বর ধারাতে। আচ্ছা, এখান থেকে বলো তো দেখি, বর্তমান আমাদের ভারতের ক্যাগ কে? বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে? কমেন্ট করো সকলে। কে হবে? সঠিক উত্তর হচ্ছে কে সঞ্জয় মূর্তি। ইনি ভারতবর্ষের বর্তমানে ক্যাগ পদে আছেন। নেক্সট, কত সালের আইনের মাধ্যমে ভারতের দাস প্রথা বিলুপ্ত হয়? ভারতবর্ষে দাস প্রথা বিলুপ্ত হয়েছিল
1843 সালের আইনের মাধ্যমে। সুজুকি মোটর কর্পোরেশন একটা অটোমোবাইল কোম্পানি, তাদের প্রতিষ্ঠাতা ওসামু সুজুকি, সেই ওসামু সুজুকিকে 2025 সালের কোন মরণোত্তর সম্মান প্রদান করা হয়েছে? পদ্মভূষণ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ নাকি ভারতরত্ন? চারটে অপশন পাচ্ছ, কোনটি উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কার তিনি সম্প্রতি পেয়েছেন। ভারতবর্ষে 2025 সালের পদ্মবিভূষণ প্রাপকের লিস্ট এখানে দেয়া হলো। কে কে পেয়েছিলেন পদ্মবিভূষণ তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ডি নাগেশ্বর রেড্ডি, ওষুধ বা মেডিসিন ক্ষেত্রে তেলেঙ্গানা রাজ্যের তিনি বাসিন্দা। বিচারপতি শ্রী জগদীশ সিং খেরা, পাবলিক অ্যাফেয়ার্স বা জনসংযোগের কারণে চণ্ডীগড়ের বাসিন্দা। কুমুদিনী লাখিয়া, কত্থক নৃত্যশিল্পী, শিল্পক্ষেত্র থেকে গুজরাটের বাসিন্দা। লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম, যিনি একজন বেহালা বাদক, শিল্পক্ষেত্র বা আর্ট ক্ষেত্রে তিনি পেয়েছেন কর্ণাটকের। এম.টি. বাসুদেবন নায়ার, সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে কেরালা, এবং তারপরে ওসামু সুজুকি বাণিজ্য শিল্প থেকে জাপানের বাসিন্দা। আর শারদা সিনহা একজন সঙ্গীত শিল্পী, শিল্পক্ষেত্র বা আর্ট ক্ষেত্রে বিহার রাজ্য থেকে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে মাটির তৈরি বা টেরাকোটা লাঙলের মডেল পাওয়া গেছে? টেরাকোটা মানে কি? পোড়া মাটির তৈরি করা কোনো বস্তুকে আমরা সাধারণত টেরাকোটা বলে থাকি। তো সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে পোড়া মাটির লাঙলের ফলা বা টেরাকোটা লাঙলের ফলা পাওয়া গেছে? সেটি হলো বানুয়ালি থেকে, যেটা হরিয়ানা রাজ্যে অবস্থিত আছে। ঠিক আছে, হরিয়ানা রাজ্যে অবস্থিত। নেক্সট, ভিল্লুপাট্টু কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকসঙ্গীত? ভিল্লুপাট্টু তামিলনাড়ুর একটি লোকসঙ্গীত। প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? প্যারা অলিম্পিকে ভারত থেকে প্রথম যিনি স্বর্ণপদক জিতেছিলেন মহিলাদের মধ্য থেকে, তিনি হলেন অবনী লেখারা। অবনী লেখারা কোন খেলার সাথে যুক্ত? জেনে রাখবে তিনি শুটিং এর সাথে যুক্ত, রাইফেল শুটিং এর সাথে যুক্ত, যিনি 2020 টোকিও প্যারা অলিম্পিকে একটা স্বর্ণ জিতেছিলেন। 2020 টোকিও প্যারা অলিম্পিকে, তারপরে 2024 প্যারিস প্যারা অলিম্পিকে আবার তিনি একটা স্বর্ণপদক জিতেছেন। তাহলে তিনি প্রথম স্বর্ণপদক বিজয়ী প্যারা অলিম্পিকে, এবং তিনি পরপর দুবার স্বর্ণপদক বিজয়ী প্যারা অলিম্পিকের ইতিহাসে মহিলাদের মধ্যে। এর আগে কেউ কিন্তু পরপর দুবার প্যারা অলিম্পিকে মহিলাদের মধ্য থেকে স্বর্ণপদক জেতেনি, তিনিই ফার্স্ট। সবরমতী নদীর উৎপত্তি কোথায়? ভারতের একটা পশ্চিম বাহিনী নদী হচ্ছে সবরমতী। তো ভারতের পশ্চিম বাহিনী নদী সবরমতী নদী উৎপত্তি লাভ করেছে আরাবল্লী রেঞ্জ বা আরাবল্লী পর্বত থেকে। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলটিতে স্থানীয়ভাবে নির্বাচিত আইনসভা নেই কিন্তু সেখানে উচ্চ আদালত বিদ্যমান? উচ্চ আদালত আছে কিন্তু আইনসভা নেই। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ইউজুয়ালি কোনো আইনসভা থাকে না, তবে এক্সেপশনাল 3টে কেন্দ্রশাসিত অঞ্চলে আমরা আইনসভা দেখতে পাই। দিল্লিতে আছে, পুদুচেরিতে বর্তমানে ভোট হচ্ছে, এবং জম্মু কাশ্মীরেও কিন্তু আইনসভা আমরা দেখতে পাবো। জম্মু কাশ্মীরে মুখ্যমন্ত্রীও আছে, ওমর আবদুল্লাহ বর্তমান মুখ্যমন্ত্রী। দিল্লিতেও মুখ্যমন্ত্রী আছে, রেখা গুপ্তা সেখানকার মুখ্যমন্ত্রী। আর পুদুচেরিতে বর্তমানে ইলেকশন
চলছে। এখানে সঠিক উত্তর হবে চণ্ডীগড়। চণ্ডীগড়ে কোনো আইনসভা নেই, তবে চণ্ডীগড়ে আদালত আমরা দেখতে পাবো, উচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ভারতের প্রাচীনতম হাইকোর্ট, নাম কি সেটার? কলকাতা হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট, এর প্রধান বিচারপতি বার্নেস পিকক ছিলেন প্রথমে। সূর্যের শক্তির প্রধান উৎস কি? কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে রাখছি। ঔরঙ্গজেব মুঘল সম্রাটদের কততম সম্রাট ছিলেন? মুঘল সম্রাটদের মধ্যে প্রথমে আসে বাবর, তাই তো? বাবরের পরে হুমায়ুন, হুমায়ুনের পরে আকবর, আকবরের পরে মুঘল সম্রাট কে ছিল? জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, তারপরে আসে বাদশাহ আলমগীর। আলমগীর মানে হচ্ছে ঔরঙ্গজেব। তাহলে তিনি ছিলেন 1 2 3 4 5 6 ষষ্ঠ মুঘল সম্রাট ছিলেন। 6th অপশন এ ইজ রাইট অ্যান্সার। রাশিয়ার সংসদের নাম কি? বিশ্বের বৃহত্তম দেশ, নাম কি তার? রাশিয়া। তো বিশ্বের সবথেকে বড় দেশ রাশিয়া, সেই রাশিয়ার বর্তমান সংসদের নাম কি? ডুমা হচ্ছে রাশিয়ার সংসদ, আর ডায়েট হচ্ছে জাপানের সংসদটা। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? বিখ্যাত বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া লেখেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ইকোনমিক্সের প্রশ্ন, 2026-27 অর্থবর্ষ, অর্থাৎ এই অর্থবর্ষে নতুন কর ব্যবস্থা রিসেন্টলি চালু হয়েছে 1 এপ্রিল থেকে, 1 এপ্রিল থেকে চালু হয়ে গেছে এই মাসের। তো এটা যে চালু হলো ডিয়ার স্টুডেন্ট সম্প্রতিকালে, এই নতুন ট্যাক্স রিজিম অনুসারে কত টাকা পর্যন্ত আয়কর মুক্ত রাখা হয়েছে? কত টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না, ইনকাম ট্যাক্স দিতে হবে না? সেটা হচ্ছে 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো প্রকারের ইনকাম ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স একদমই নীল রাখা হয়েছে 12 লক্ষ ইনকাম পর্যন্ত, ঠিক আছে? এরপরেরটা, অটল বিহারী বাজপেয়ী কত সালে ভারতরত্ন সম্মান পান? অটল বিহারী বাজপেয়ী একজন আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। তো প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি ভারতরত্ন পুরস্কার বা সম্মান পেয়েছিলেন 2015 সালে। জগৎ শেঠ পরিবার প্রধানত কোন শহরের ব্যবসায়ী ছিলেন? জগৎ শেঠ পরিবার প্রধানত মুর্শিদাবাদের ব্যবসায়ী ছিলেন। মুর্শিদাবাদে যে নবাবী ছিল, সেই মুর্শিদাবাদের নবাবিতে তাদের কিন্তু প্রত্যক্ষ আমরা দেখব ইনফ্লুয়েন্স ছিল। মুর্শিদাবাদে নবাবের যে সভা থাকতো, সেই নবাবের সভাতে জগৎ শেঠকে বা জগৎ শেঠদেরকে আমরা সেখানে দেখতে পেতাম, তাই তো? মানিক চাঁদ, ফতে চাঁদ, এরা হচ্ছে কি জগৎ শেঠ পরিবারের কিন্তু সদস্য। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, মুর্শিদাবাদ। শেয়ার বাজার কোন সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়? একদমই সহজ প্রশ্ন, অ্যান্সার হবে সেবির দ্বারা, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। পলাশী নামক স্থানটি বাংলার কোন নদীর তীরে অবস্থিত, যেখানে বিখ্যাত পলাশীর যুদ্ধ হয়েছিল? পলাশীর যুদ্ধ হয় কত সালে হয়েছিল? 1757 সালে। তো 1757 পলাশীর যুদ্ধ নবাব সিরাজ এবং ইংরেজদের বিরুদ্ধে হয় ভাগীরথী নদীর তীরে, পলাশীর প্রান্তরে। ভাগীরথী নদীর তীরে তাহলে পলাশী অবস্থিত। ভারতে হরপ্পা সভ্যতার বৃহত্তম প্রত্নতাত্ত্বিক স্থল কোনটি?
হরপ্পা সভ্যতার ভারতের সব থেকে বৃহত্তম প্রত্নতাত্ত্বিক স্থল রাখিগাড়ি, এটাও হরিয়ানাতে অবস্থিত আছে। চলো পরবর্তী প্রশ্ন, শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি? কোনটিকে ড্রাই আইস বলা হয়? কঠিন কার্বন ডাই অক্সাইডকে। দ্যাটস ইট আজকের পর্ব। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, টাটা বাই।